আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ নববর্ষ বাঙালি জাতির সবচেয়ে উৎসবের বড়দিন এবং সেই উৎসবের মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছিল আজ থেকে ঠিক ২০ বছর আগে যখন এই চ্যানেল অর্থাৎ একুশে টেলিভিশনের জন্ম হয়েছিল এবং সেই অর্থে আজকে একুশে টেলিভিশনের জন্মদিন। শুভ জন্মদিন একুশে টেলিভিশন ওরফে ইটিভি। এবং আমিও বলতে চাই আমার জায়গার থেকে, যেহেতু সুযোগ পেয়েছি, যে ইটিভির যদি জন্ম না হতো তাহলে আমার অর্থাৎ এই নগণ্য শিল্পকর্মী দেবাশিস বিশ্বাসেরও জন্ম হতো না। এবং আজকে একটি বিশেষ আয়োজনে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এবং এই আয়োজনে অংশ নিতে আমাদের সাথে যারা এসছেন তারা কোনো না কোনোভাবে একুশে টেলিভিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত মনে এবং মননে। এবং যারা এসছেন তাদের পরিচয়ের পর্ব এবার। প্রথমেই আমি যাকে পরিচয় করিয়ে দিচ্ছি তাকে পরিচয় করিয়ে দেবার মতো ধৃষ্টতা আমার নেই বা প্রয়োজনও নেই, কারণ তিনি স্বনামেই খ্যাত এবং আমাদের সবার প্রিয় একজন ব্যক্তিত্ব। আমি বলবো, আমি শুধু নাট্য অভিনেতা বা নাট্য ব্যক্তিত্ব বলতে চাই না, আমাদের সবার প্রিয় একজন শিল্প ব্যক্তিত্ব, সংস্কৃতি ব্যক্তিত্ব, এবং তিনি হচ্ছেন আবুল হায়াত। এবং পাশেই যিনি আছেন তিনিও আমাদের অত্যন্ত পরিচিত এবং আমাদের সবার প্রিয়, আমার ভীষণ প্রিয় একজন মানুষ, এবং তিনি হচ্ছেন শম্পা রেজা। এবার আমি যদি এ প্রান্ত থেকে আসি, আমাদের দুজন পরিচিত, অত্যন্ত পরিচিত মুখ রয়েছে যারা সংবাদকর্মী হিসেবে তাদের নিবেদিত প্রাণ বললেও ভুল হবে, তার থেকেও যদি বড় কোনো বিশেষণে বিশেষায়িত করা যেত তাহলে হয়তো ভালো হতো। এবং একজন হচ্ছেন শামসুদ্দিন হায়দার ডালিম, এবং আমার এই পাশে রয়েছেন আমাদের সবার প্রিয় সামিয়া রহমান। এখানে আরেকজন অতিথি আছেন, সরি খুব অন্যায় হয়ে গেছে, লাফিয়ে বেড়াচ্ছে, খুব অন্যায় হয়ে গেছে। বানরের সংস্করণ। আমি একটু জানতে চাই ওর সম্পর্কে। উনি আমার বেস্ট ফ্রেন্ড, আমার নাতনি। আচ্ছা, ওনাকে আমি ডাকি শরণিয়া। শরণিয়া, বাহ। প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং অনুষ্ঠানের নাম যেহেতু সাত কাহন, আমরা কিছু গল্প বা কাহন শুনবো। আমি একটু ডালিম ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে বিপ্লবটা ঘটানো হয়েছিল এবং আপনাদের মাধ্যমে বিপ্লবটা ঘটেছিল, সংবাদ প্রক্ষেপণ, সংবাদও যে এত আকর্ষণীয় একটা ব্যাপার হতে পারে, বিনোদনের এখন তো একটা বড় মাধ্যম, তখন থেকেই যে আমরা বিনোদিত হচ্ছি আপনাদের কারণে। তো শুরুটা একটু জানতে চাই একজন জ্যেষ্ঠ কর্মী হিসেবে একুশে টিভি। আসলে যেটা হচ্ছে যে তখন একটা চাহিদা ছিল যে একটা বিশ্বমানের টেলিভিশন বাংলা ভাষায় হওয়ার খুব জরুরি ছিল সেই সময়টাতে। সেই জায়গাতে একুশে টেলিভিশনের উদ্যোক্তারা একটা ভিশন নিয়েছিলেন যে হ্যাঁ, এই টেলিভিশনটা হবে বাংলাদেশের সব মানুষের জন্য, শহরের মানুষের জন্য, যেখানে গ্রামের ছবিও দেখা যাবে, গ্রামের মানুষ আবার শহরের খবর জানবেন। একই সঙ্গে সারা বিশ্ব দেখার জানালাও ছিল, এখানে অনেক রকম বিষয় আসতো। অনুষ্ঠান পরিকল্পনাতেও আধুনিক টেলিভিশনে যা যা কিছু দেখানো যায় সেগুলোর কথা চিন্তা করা হয়েছে। টেলিভিশনের চেহারাটাও কিন্তু বদলে গিয়েছিল, যেমন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কথা বেশি না বলে ইনফরমেশন গ্রাফিক্সের মাধ্যমে দেখানো, পরবর্তী অনুষ্ঠান কি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ছোটোখাটো প্রয়োজনীয় ইনফরমেশন এগুলো নিয়মিতভাবে আসতো। তার সঙ্গে যেটি ছিল যে একেবারেই পেশাদারিত্ব, একটা সুন্দর পরিকল্পনা ছিল, প্রযুক্তি আনা হয়েছিল একেবারেই সেই সময়। এবং সেই সময় আমরা জানি যে এই সাবকন্টিনেন্টে সবচেয়ে আধুনিকতম প্রযুক্তি এখানে বসানো হয়েছিল। একই সঙ্গে টেরিস্টেরিয়াল এবং স্যাটেলাইটে ট্রান্সমিশন হতো, এবং তারপর মানব সম্পদ অর্থাৎ সেরা লোকগুলোকেও আনা হয়েছে। শুধু আনা হয়নি, তাদেরকে কিন্তু প্রশিক্ষিতও করা হয়েছে। তো এই যে পুরো পরিকল্পনাটা যেভাবে সাজানো হয়েছিল সেটা ছিল যে এটাকে একটা বিশ্বমানের টেলিভিশন করা, এবং সেই পথেই যাত্রা সেটা হয়েছিল। সামি আপা, এই যে সংবাদের মাধ্যমে এই যে একটি চ্যানেল একটি পর্যায়ে যাওয়া কিংবা যারা সংবাদ পরিবেশন করেন তাদের জনপ্রিয়তার একেবারে শীর্ষে চলে যাওয়া, যেটা এই টেলিভিশনের মাধ্যমে আপনারা একটু হলেও আস্বাদ্য গ্রহণ করেছিলেনই। তো আমরা একটু জানতে চাই সেই 19-20 বছর আগের একটু গল্প, সংবাদ পরিবেশনের নিয়ে কোনো ওয়ার্কশপ করা, পরবর্তীতে এই যে মহাযজ্ঞটা একটু শেয়ার করবেন।
আমি আসলে 21 টিভিতে রিপোর্টার হিসেবেই চান্স পেয়েছিলাম, আর 10 জনের মতো পরীক্ষা দিতে হয়েছে। তারপরে এবং সাইমন রিং যেটা বলছিলেন শম্পা, আসলে সে এত মানুষের ভেতরের যতটুকু ক্ষমতা আছে সে বের করে আনার চেষ্টা করতেন, এবং সেই পেশাদারিত্ব নিয়ে আমরা করেছিলাম, এবং একটা পরিবারের মতো আমরা ছিলাম প্রত্যেকে। সেই পেশাদারিত্বটা আমি এখন অনেক অভাব দেখি, এবং আমরা প্রতিদিন মানে নিউজ শেষ হওয়া মাত্র মিটিং হতো, সেই মিটিংয়ে প্রত্যেককে উপস্থিত থাকতে হতো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। সাইমন রিং শুধু আমাকে একটা কথা বলতেন যে তুমি মনে করো যে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, বন্ধুর সাথে কথা বলতে গেলে যতটা ইনফর্মালি তুমি কথা বলবা, যেভাবে নিজেকে প্রেজেন্ট করবে এবং গদ বাঁধা অবস্থা থেকে নিজেকে ভেঙে ফেলতে হবে, সেই চেষ্টাটা আমরা করে গেছি। এবং আমি অবশ্যই কৃতজ্ঞ, কারণ 21-এ না থাকলে বা সাইমন রিং না হলে আমি এখানে আসতেও পারতাম না। সেইখান থেকে শিখতে আসা, এবং 21 আসলে আমার জন্য একটা নস্টালজিক ব্যাপার। আমার ছেলে যখন হয় তখন সাইমন সবসময় বলতো যে আমি যদি আমার যারা স্টাফ তাদেরকে ইনসেন্টিভ দিতে না পারি, তাদেরকে খুশি করতে না পারি, তাহলে আমি বাইরের মানুষকে কিভাবে খুশি করব। আমার ছেলে যখন হয় সেটাকে ন্যাশনাল নিউজ হিসেবে সাইমন রিং সেটাকে প্রচার করেছিল। আমি যখন গোল্ড মেডেল পেলাম তখন আমাদের একজন রিপোর্টার ছিল, ওই দিনের ঘটনাটা আমি একটু বলি। আমি তখন সেটা প্রোডিউসার, এবং এটা নিয়ে একটা ডিবেটও হচ্ছিল যে সামিয়া তার প্রথম সন্তানের জন্ম দিচ্ছে, রাতের নিউজে এটি কেন নিউজ হবে। তো নিশ্চয়ই খুব দ্বিমত যে আছে, সে তো একজন কর্মী, তো তাকে কেন, তার ক্ষেত্রে কেন আলাদা করে। এর পেছনের ঘটনা ছিল খুব ইন্টারেস্টিং। সামিয়া সেদিন বিকেল বেলায় একটা রেকর্ডিং করে গিয়েছে। পেশাদারিত্বের যে জায়গায় এসে সামিয়া এরকম একটা স্টেজে এসে বিকেল বেলা রেকর্ডিং করে বাসায় ফিরে রাতে যখন তার বেবির জন্ম হলো, তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন সাইমন রিং যে আমরা এটাকে অনার করব, এবং আমরা সেই কাজটা করেছিলাম। আমার মনে হয় যে আমরা যারা ভেতরে ছিলাম তারা সবাই জানি যে কেন এটাকে নিউজ করা হয়েছে। হয়তো অন্য কারো ক্ষেত্রে হয়তো সেরকম করা হতো না বা দরকারও ছিল না। না, ডেফিনেটলি এটা তো অবশ্যই, এটা মানে এটার থেকে বড় প্রাপ্তি বা এটার থেকে বড় ডেডিকেশন আর কিছুই হতে পারে না। যাই হোক, এই যে এইখানে মানে 21 টেলিভিশনের সংবাদের ব্যাপারে একটি কথা আমার মনে পড়ছে, এটা বলার প্রয়োজন। এটার একটা মূল কারণটা ছিল যেটা যে সত্যনিষ্ঠতা, এই বস্তুনিষ্ঠতা, এবং আমি নিজেও অত্যন্ত চার্জড হয়েছিলাম এই ব্যাপারটাতে। এবং তুমি বোধহয় জানো যে আমি একটি বিখ্যাত দৈনিকে আমি একটা কলাম লিখছি, সেখানে আমি একটা কলাম লিখেছিলাম, এবং সেই কলামের হেডিংটা ছিল যে মিথ্যা থেকে সত্যর দূরত্ব হচ্ছে রামপুরা থেকে তেজগাঁ। বাহ, চমৎকার চমৎকার। আমার এখন মনে পড়ছে সেই এটা আপনার এখন মনে পড়ছে, আমি এখন যেটা শুনলাম এটা আমি সারা জীবন মনে রাখবো। প্রিয় দর্শক, এখন যে জিনিসটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে আমরা সবাই কম বেশি এই চ্যানেলের সাথে পথ চলেছি। তো 21 টিভির এই যে সুদীর্ঘ পথ চলা, সেটার একটি প্রতিবেদন আমরা দেখব, এবং এরপরেই আমরা চলে যাব অনুষ্ঠানের বিরতিতে। পরিবর্তনে অঙ্গীকার নিয়ে 2000 সালের 14 এপ্রিল পথ চলা শুরু করে বেসরকারি খাতে দেশের প্রথম টেরিস্টোরিয়াল চ্যানেল 21 টেলিভিশন। 21 শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আধুনিক যুগের বার্তা নিয়ে আসা এই চ্যানেলটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সংবাদ এবং বিনোদনে উন্মোচন করে নতুন দুয়ার, সৃষ্টি করে ইতিহাস। বস্তুনিষ্ঠ নতুন ধারার বিশ্বমানের সংবাদ পরিবেশন, নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে বৈচিত্র্যময় রুচিশীল অনুষ্ঠানের মাধ্যমে খুব সহজেই স্থান করে নেয় দর্শক হৃদয়ে। 21 পরিণত হয় গণমানুষের আবেগে। তবে কখনোই মসৃণ ছিল না 21 পথ চলা। 21 শিকার হয় প্রতিহিংসার রাজনীতি। 2002 সালে আইনি জটিলতার অজুহাতে বন্ধ করে দেওয়া হয় দর্শক সাড়া জাগানো এই চ্যানেলটি। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। 21 টেলিভিশন বন্ধের পরপরই বছরের পর বছর রাজপথে ছিল সে সময়ের 21 সাংবাদিক, কর্মী, কলাকুশলী এবং শুভানুধ্যায়ীগণ। 2005 সাল আদালত 21 টেলিভিশন সম্প্রচারের বৈধতা দিলেও নানান ঘাত প্রতিঘাত পার করে 2007 সালে স্যাটেলাইটে আবারও সম্প্রচারে আসে 21 টেলিভিশন।
শত বাধা বিপত্তি পার করে 19 পেরিয়ে 20 বছরে পা দিল গণমানুষের আস্থার গণমাধ্যম 21শে টেলিভিশন। 21 মানে মাথা নত না করা, 21 মানে মুক্ত চিন্তার খোলা জানালা। এই চেতনাকে ধারণ করে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে অবিরত থাকুক 21-এর পথ চলা। বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের এই বিশেষ আয়োজন 21-এর সাত কাহনে। আমি আছি দেবাশিস বিশ্বাস এবং আমার সাথে আছেন আমাদের সবার প্রিয় কিছু মুখ। আবুল হায়াত, আপনার কাছে আরেকটু জানতে চাই, যেহেতু বন্ধন ওই সময় একটা হিউজ সাকসেস ছিল, তো বন্ধন সম্পর্কে আসলে এক এপিসোডে বলে শেষ করা যাবে না। তারপরে আমি একটু জানতে চাই যে তখন সেই সময়ের প্রফেশনালিজমের যে জায়গাটা ছিল, একটা সিস্টেমের জায়গা ছিল কাজ করার, তো যেগুলো আপনারা করে এসছেন এবং যেগুলো থেকে হয়তো আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখতেও এখনও পারিনি। তো আমি একটু জানতে চাই আরেকটু বন্ধন সম্পর্কে। বন্ধন সম্পর্কে বলতে গেলে আমার মনে হয় সবচেয়ে প্রথমে যার কথাটা বলা দরকার সেটা হচ্ছে আমাদের মিমি, আফসানা মিমি। কারণ এটা মিমির স্বপ্ন ব্রেন চাইল্ড ছিল। হ্যাঁ, সে যেভাবে পরিকল্পনা করেছে, শুরুতে একটু ধাক্কা খেয়েছিল, একটু আগোছালো, মানে রাইটার ডিরেক্টরের মধ্যে কিছু সমস্যা হওয়ার কারণে, যে কারণে সে আমার উপরে ন্যস্ত করেছিল। কিন্তু পেছনে সবসময় মিমি মানে প্রোডাকশনের ব্যাপারটাতে এত গোছালো ছিল, তার সব কিছু সিস্টেমেটিক ছিল, যে শৈল্পিক যে ব্যাপারটা, অ্যাস্থেটিক সাইডটা, সেটার প্রতি সাংঘাতিক তার আগ্রহ ছিল। তুমি খেয়াল করবে যে এখনো আমি মনে হয় যে বন্ধনের যে শীর্ষ সঙ্গীত যে ভিডিওটা, ওটা বাজালে পারে দর্শকের লোম খাড়া হয়ে যায়। হ্যাঁ, এখন এর মনে হলো আমার মনে হলো যে আমি একটু রোমাঞ্চিত হলো যে এটা কিন্তু তারই সৃষ্টি, মিমিরই চেষ্টা হলো এটা। তো সুতরাং এই যে একটা কাজ করতে যাওয়া, সবার নিজের মনে করা, এই জিনিসটা হারিয়ে গেছে। এটা বন্ধনের মধ্যে ছিল, যে বন্ধন বলতে যা বোঝায়, বন্ধনের শিল্পীদের মধ্যে সেই বন্ধনটা খুব দৃঢ় ছিল এবং আমার মনে হয় দর্শকদের মধ্যে একটা বন্ধন তৈরি করেছিল, দর্শকদের সাথে শিল্পীদের সাথে প্রোডাকশনের সমন্বয়, একটা সাংঘাতিক সমন্বয় ঘটেছিল। বাহ, আমি একটু সম্প্রচারের কাছে জানতে চাই যে একজন শিল্পী হিসেবে, সেই ধারাবাহিকের শিল্পী হিসেবে যদি কিছু বলতেন বন্ধন। আসলে এই বন্ধনটা কিন্তু আমরা বিটিভি থেকেই নিয়ে এসেছিলাম, কারণ তখনকার পরিবেশ তাই ছিল, আসলে বন্ধন যুক্ত ছিল। হ্যাঁ, কারণ শিল্প চর্চাটায় বন্ধন যুক্ত না হলে কিন্তু সেটার একটা উৎকর্ষতা আসে না। হ্যাঁ, একটা সম্পর্ক থাকতেই হবে আত্মিক, নাহলে শিল্প সৃষ্টি হয় না। তো সেই ধারাবাহিকতাটাই আমরা বন্ধনেও নিয়ে এসেছিলাম। আমাদের মধ্যে আগে থেকেই একটা আত্মীয়তা ছিল সবার মধ্যেই, শৈল্পিক আত্মীয়তা যেটা, শিল্পের বন্ধন যেটা, সেটা ছিল, এবং সেটাই কিন্তু আমরা ক্যারি অন করছিলাম 21-তেও, আর একটু মডার্ন ওয়েতে, আর একটু ফ্রিডম সহ, কারণ বিটিভি বিং গভর্নমেন্ট ওখানে হ্যাঁ কিছু রেস্ট্রিকশনস তো ছিলই। হ্যাঁ, তো সেই জায়গাতে আমাদের এখানে একরকমের এক্সপেরিমেন্ট, একরকমের অন্য কাইন্ড অফ এক্সপোজারসগুলো শুরু হলো। খুব কষ্ট লাগে যে বন্ধনটা কিন্তু একটা বেশ মজার জায়গায়। তোর মেয়ে চরিত্র করেছিল নাতাশা, না? নাতাশা, এই যে ছিল আমার মেয়ে, এই যে স্মৃতির রোমন্থন আমরা করছি, তো এটা আরেকটু মানে আমরা তো মনে মনে ভিজুয়ালাইজ করতে পারছি, বাট আমরা দর্শকদেরকে একটু ভিজুয়াল ট্রিটমেন্টটা দিতে চাই বন্ধনের। প্রিয় দর্শক, যেই বিখ্যাত নামটা নিয়ে কথা হচ্ছে বন্ধন, সেই সিরিয়ালের কিছু অংশবিশেষ এবার শুধুমাত্র আপনাদের জন্য। আমারে কোন যাব? আমার খারাপ লাগছে আপনার জন্য। আমার লিগে? হ্যাঁ, আপনার এত প্রিয় ভেসপাটা। আরে একটা ব্যাচ পেয়ে গেছে, কি হয়েছে? আরেকটা আইবো, নয় আইবো। তবু খুব খারাপ লাগছে।
ভাবি, আমি বিয়ে করতে চাই না, মানে এই মুহূর্তে চাই না। একটা লোককে চিনি না জানি না, বাবার বন্ধুর ছেলে, এই পরিচয়ে বিয়ে করে ফেলবো? তুমি কি কাউকে পছন্দ করো? কি পছন্দ করো? রাবেয়া, আমাকে বিয়ে হয়েছে কত বছর হইল? এই 46 বছর। তুমি কি আমারে পুরোপুরি বুঝার পারছো? একদিন বাদে এই কথা জিজ্ঞাসা কেলা কও না উনি। মাঝে মাঝে মনে হয় কিছুই বুঝার পারি না। আমিও কিছু বুঝার পারি না। প্রিয় দর্শক, দেখে নিলাম বন্ধনের কিছু দৃশ্য। একটু ডালিম ভাইয়ের কাছে যাব আবারও, যে যখন এই আধুনিকায়ন হলো, সংবাদ পরিবেশনের ধারাটাই যখন পরিবর্তিত হয়ে গেল, একদম চেঞ্জ হয়ে গেল, তো প্রথমে রিস্কটা নিতে একটু দ্বিধা আসেনি? না, ঠিক আমরা যে কাজগুলো করছিলাম সেগুলো কিন্তু একটু জেনে বুঝেই করছিলাম। অর্থাৎ আমাদেরকে আসলেই প্রশিক্ষিত করা হয়েছিল, আপনি হয়তো জানেন। জি, এবং আমাদেরকে ওই যে যেটা বলছিলাম যে শুরুর আগেই পরিকল্পনাটা ছিল যে এই দলটাকে প্রশিক্ষিত করতে হবে। এবং আমরা যেহেতু শিখছিলাম পশ্চিমা বিশ্ব থেকে, এই টেলিভিশন ওখানে অনেক এগিয়ে গেছে, আমরা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কাছ থেকে প্রায় 3 মাসের ট্রেনিং পেয়েছি। ওখান থেকে ট্রেনাররা 6 জন ট্রেনার এসেছিলেন, আমাদেরকে ট্রেন্ড আপ করেছেন। আমরা নিজেরাও তখন এর সঙ্গে আমাদের এই সংস্কৃতি থেকে কি যোগ করা যায় সেটাকেও ভেবেছি। আমরা যখন কাজগুলো করতাম, এটাকে মোটেও চাকরির জায়গায় ছিল না। আমরা আসলে প্রতিদিন ভাবতাম যে কি করা যায়, ক্রিয়েটিভ, এবং আমরা আসলে ফিডব্যাকও তো পেতাম যে দর্শকরা কিভাবে গ্রহণ করছে। ফলে আমরা একটা জনপ্রিয় ছিল ব্যাপারগুলো। জনপ্রিয় যেমন ছিল, তার সঙ্গে আমি একটা জিনিস বলবো যে এই যে দর্শকের ফিডব্যাক যেটা পাচ্ছিলাম, একটা রেসপন্সিবিলিটি ছিল, আমাদের উপর একটা দায়িত্ব ছিল যে কোনো ভুল সংবাদ দেওয়া যাবে না। আপনাদের কাছ থেকে দর্শকরা আশা করা শুরু করেছিল, প্রচন্ডভাবে নির্ভরশীল হয়ে গিয়েছিল। আমরা যেটা ফিল করতাম যে আমরা এই কতগুলো মানুষ যারা স্ক্রিনের সামনে আসছি, তারা কিন্তু এক একটা ক্যারেক্টার হিসেবে দাঁড় হয়েছে এবং আমাদের উপর লোকের আস্থা তৈরি হয়েছে। এই আস্থাটাকে রাখতে হবে। ওই যে একটা ডেডিকেশন এবং একটা রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ছিল। আমরা একজন আরেকজনকে সেভাবেই আসলে হেল্প করতাম এবং বলতাম যে তোমার এইটাকে কিন্তু ঠিক করার, এবং এটা একটা এমন একটা প্র্যাকটিস ছিল যে কারো কিছু মনে করা ছিল না, ছোট বা বড়, যে সিনিয়র জুনিয়র, এরকম একটা ব্যাপার। সো এরকম একটা হেলদি একটা অ্যাটমসফিয়ার, একটা প্রফেশনালিজমের ভেতরে কিন্তু আমরা কাজ করেছি। ডেফিনেটলি প্রফেশনালিজমের কথা বলতে হ্যাটস অফ টু ইউ। মানে আমি যে গল্পটা এখন শুনলাম, যেটা আমরা অনেকেই জানতাম না, আজকে অনুষ্ঠানের মাধ্যমে যেটা জানলাম, তো ওই জায়গার থেকে এবার একটু সামি আপার কাছে জানতে চাই যে যখন এটা এরকম জনপ্রিয় হয়ে গেল, আস্থার জায়গাটা তৈরি হয়ে গেল অনেক বেশি, তো তখন যে দায়িত্ববোধের কথা ডালিম ভাই বললেন, যে একটা দায়িত্ব চলে এসেছিল, সেই দায়িত্বের আপনি নমুনাও আমরা শুনলাম যে কতটুক দায়িত্বশীল হলে ব্যাপারগুলো এরকম ঘটে। তো এরপরে যখন এটা একটা পর্যায় পর্যন্ত গেল যে 21শে টেলিভিশন আমরা বিনোদনের মাধ্যমের পাশাপাশি সংবাদ যে একটা বিনোদনের জায়গা, যেটা আমি একটু আগে বলছিলাম, তো সেই জায়গার থেকে সামি আপা, আপনি কি কখনো এরকম ভেবেছিলেন, বা আপনারা ইনফ্যাক্ট, যে এটা এই শীর্ষ পর্যায়ে যাবে? সামি আপা? না, 21শে টিভি সবচেয়ে বড় সুবিধাটা ছিল কি, আমরা অর্গানাইজ ছিলাম, আমরা জানতাম আমরা কি করতে যাচ্ছি, এবং সাইমন রিং মানে সেই আসলে মূলত আমাদের প্রত্যেককে একেবারে ধারণা দিয়ে দিয়ে বুঝিয়ে দিত যে আসলে কি করতে হবে এবং কোনটা করলে কি ধরনের রেজাল্ট পাওয়া যাবে। আপনি দেখেন 21শে বন্ধ হওয়ার পর যে পরিমাণ পত্রপত্রিকায় আমাদের পক্ষে লেখা হয়েছে, যে পরিমাণ আমাদেরকে তখন সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, বোঝা যায় কিন্তু মানুষ আমাদের সেই সময় আমাদের পাশে ছিল। এবং সংবাদ বা 21শে টিভি একটা ক্যারেক্টার দাঁড় করিয়েছিল। এখন কিন্তু টেলিভিশনগুলোর বেশিরভাগ টেলিভিশনের কোনো ক্যারেক্টার নেই, বোঝা যায় না যেটা আসলে কি ধরনের টিভি। 21শে কিন্তু একটা ক্যারেক্টার দাঁড় করাতে পেরেছিল, এবং সাইমন চেয়েছিল যে, এবং আমরা প্রত্যেকে যেহেতু একটা টিম ছিলাম, আমরা চেয়েছিলাম যে মানুষ নাটক দেখে বিনোদিত হয়, মানুষ সিনেমা দেখে বিনোদিত হয়, সংবাদটা দেখেও সে বিনোদিত হবে, এবং সেটা বস্তুনিষ্ঠ সংবাদ হতে হবে। সেই চেষ্টাটা আমরা করে গেছি, এবং জনপ্রিয়তা বা স্টারডম ওগুলো আমরা কখনো ভাবিনি, কারণ আমরা সবসময় আসলে নিউজের মানুষরা মাটিরই মানুষ, ওনারা হলেন স্টার। যেখানে যেতাম মানুষ এসে আমাদেরকে বলতো আমাদের এই বিপদ, এই সমস্যা, এটা একটু কভার করেন, মানে সেটা যে কোনো জায়গায় যাই না কেন। এর সঙ্গে সঙ্গে কতগুলো বিষয়কে আমরা আসলে আপহোল্ড করতাম, আমরা এগুলোকে একটু প্রজেক্ট করতাম, দেখার বোঝানোর চেষ্টা করতাম। সেটা হচ্ছে যে দেশপ্রেম,
এবং মুক্তিযুদ্ধ আমাদের কাছে একটা বড় ব্যাপার। আমরা এটা নিয়ে চেতনাটাকে নিয়ে আমরা অনেক বেশি কাজ করতাম। আমরা অসাম্প্রদায়িক চেতনার কথা বলতাম। আমরা সকল মানুষকে সমান হিসেবে একটা ঘটনা বলতে চাই এখানে। একদিন আমাদেরকে ডেকে পাঠানো হলো রোজার মাসে। সামিয়া আপা আমাকে ফোন দিলেন যে সামিয়া জলদি আসো, যে মাথায় ঘোমটা দিয়ে, মানে বাইরে থেকে অনেকে প্রেসার দিচ্ছে যে মাথায় ঘোমটা দিয়ে নিউজ পড়তে হবে। ওটা রোজার মাস ছিল। আমি আর সামিয়া আপা দুজনেই আমরা দেখে বসলাম যে ঘোমটা দিয়ে, মানে যদি পড়ি সেটা নিজের বিশ্বাস থেকে পড়বো, কিন্তু শুধুমাত্র রোজার মাসে ঘোমটা দিয়ে নিউজ পড়বো এটা আমরা করব না। আমরা দুজনই কেউ করিনি এবং শেষ পর্যন্ত তখন তারা শুনতে বাধ্য হলেন এবং এই জিনিসটা বাদ দিলেন। আচ্ছা, তো এই যে সংবাদ পরিবেশন নিয়ে অনেক কথা হচ্ছে, তো আমরা ওই সময় একটু ফিরে যেতে চাই যখন 21শে টিভিতে একজন শামসুদ্দিন হায়দার ডালিম বা একজন সামিয়া রহমান সংবাদ পরিবেশন করত। প্রিয় দর্শক, এখন সময় এসেছে সেই শামসুদ্দিন হায়দার ডালিম কিংবা একজন সামিয়া রহমানের খবর পরিবেশনায় যখন আমরা বিমুগ্ধ হয়েছিলাম সেই দৃশ্যগুলো দেখার, এবং এটা দেখতে দেখতে আমরা চলে যাব অনুষ্ঠানের পরবর্তী বিরতিতে। আপনারা দেখছেন 21 টেলিভিশনের রাতের সংবাদ। ঢাকায় চলমান অনূর্ধ্ব-17 এশিয়া কাপ ক্রিকেট নিয়ে বাদল মুস্তাফিজের বিশেষ প্রতিবেদন। রাঙামাটিতে 3 বিদেশির অপহরণ ঘটনার সর্বশেষ খবরে জানা গেছে অপহরণকারীরা ওই এলাকা থেকে সেনাবাহিনী সহ সব নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার দাবি করেছে। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে ভিয়েতনাম। এশীয় অঞ্চলের এই পর্ব অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবে। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে 4 বিরোধী দলীয় জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচি। সচিবালয়ের আশেপাশের 3টি জায়গায় অবস্থান নিয়ে বিরোধী জোটের নেতারা আজ আবারও সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের বিশেষ এই আয়োজন 21-এর 7 কাহনে। আমি একটু আমার সম্পর্কে একটু দর্শকদেরকেও জানাতে চাই, একটু শেয়ার করতে চাই আজকের এই সুযোগ পেয়েছি যেহেতু। বেসিক্যালি যেটা করতে চাই সেটা হচ্ছে 21 টেলিভিশনের প্রতি সশ্রদ্ধ আমি বলবো যে আমার যে ভালোবাসাটা আছে সেটা একটু প্রকাশ করতে চাই। এবং আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে 21 টেলিভিশন না আসলে আসলে হয়তো বা আমিও এখানে বসতাম না। আমার মতন একজন নগণ্য ব্যক্তিত্ব কখনোই আমার মনে হয় না যে মানে উপস্থাপনা যে করতে পারি আমি, সেটা আমি আসলে বুঝতাম না। তো সাইমন ড্রিঙ্ক সহ 21 টেলিভিশনের সবাইকে ধন্যবাদ, এবং তানভীর হোসেন প্রবাল যিনি আমার মেন্টর, যিনি আমাকে শিখিয়েছেন উপস্থাপনার অ আ ক খ, তাকেও ধন্যবাদ। এই যে প্রোগ্রামটা যেটার কারণে আমি জনপ্রিয় হয়েছিলাম, তো এই অনুষ্ঠানটি প্রথমে 2টো চ্যানেল আরও ছিল তখন, তো ওগুলোতে রিজেক্টেড হয়েছিল, বলেছিল যে না এটা বেয়াদব, কী অনুষ্ঠান, মানুষকে এরকম করে হেয় করা, এরকম বলা হয়েছিল। পরে সাইমন রিং ওনাকে নিয়ে, উনি বাংলা তো ডেফিনেটলি বুঝতেন না প্রথমে ওভাবে, তো তারপরে ওনাকে ভিডিও দেখানো হলো। তো ভিডিও দেখে উনি পরবর্তীতে বললেন যে তোমাদের এই অনুষ্ঠান, যে 2টো অনুষ্ঠান, ওটা আমরা আমাদের নিজেদের পয়সায় তৈরি করেছিলাম আর কি। পরে আমাকে বললেন যে তোমার এই অনুষ্ঠান বানাতে তোমাদের কত খরচ হয়েছে। তাই বললাম যে কেন? তো বললো যে না, 3য় পর্ব থেকে আমরা এটাকে ইনহাউস করতে চাই। ওদিনটা একেবারে ঈদের মতোই লেগেছিল আমাদের কাছে যে কিছু একটা করতে পারলাম। তো এরকম তো অনেক অনুষ্ঠানই হয়েছে 21 টিভির, উল্লেখযোগ্য অনেক অনুষ্ঠান, ওই যে খবর ভিত্তিক বেশ কিছু অনুষ্ঠান আছে, দেশ জুড়ে থেকে শুরু করে, মুক্ত খবর থেকে শুরু করে, তারপরে সিরিয়াল, শুধু বন্ধনের বাইরেও অনেকগুলো সিরিয়াল, অনেকগুলো অনুষ্ঠানও হয়েছে। তো আমি একটু জানতে চাই সেই সময় আপনার কীরকম লাগতো 21 টেলিভিশনের অনুষ্ঠানগুলো? 21 টেলিভিশনের মানে যেটা মূল কৃতিত্ব যেটা আমি বলবো সেটা হলো যে অনুষ্ঠানের যে বৈচিত্র্যটা সেটা তারা স্থাপন করেছিল। এবং আমরা বাংলাদেশ টেলিভিশনের দর্শক বা শিল্পী যাই বলো, সেখান থেকেই তো এখানে এসেছি। তো বাংলাদেশ টেলিভিশনের একটা ধারা ছিল যেটাকে আমি বলবো এক ধরনের সরকারি দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা চালাতেন। এটা একটা, তারপরেও একটা অ্যাস্থেটিক সাইড ছিল, একটা সৌন্দর্য জায়গা ছিল। এবং বাইরে আসার পরেও যে সেই সৌন্দর্যটা যাতে বজায় থাকে সেটা তো একটা ব্যাপার, এবং সেটাকে কিভাবে বর্ধিত করা যায়, যে অ্যাস্থেটিক সেন্সটা আরও বাড়ানো যায় কিভাবে, মানুষের কাছে আরও আকর্ষণীয় করা যায় কিভাবে, এইটা এখানে স্থাপন করা হয়েছিল। এবং সেখানে আমার একটু মনে পড়ছে যেটা, যে মাহমুদ সাহেব এবং সাইমন ড্রিংকে আমি বিভিন্ন শুটিং হাউসে দেখেছি। আমি চিনতাম না, ওনারা গিয়ে প্রথম যেদিন আমার মনে আছে আমি ডিএফপিতে একটা শুটিং করছিলাম নাটকের আবু সাইদের, সেখানে মাহমুদ সাহেব গেলেন, নিজে পরিচয় দিলেন আমাকে।
তো বুঝলাম যে একটা টেলিভিশন চ্যানেল আসছে, সাইমন রিংয়ের পরিচয় দিলেন। তো আমি খুবই মুগ্ধ হলাম যে ওরা এইভাবে, তো বললেন যে আমরা সব জায়গায় যাচ্ছি, সব নাটকের প্রডিউসারদের সাথে কথা বলছি, ডিরেক্টরের সাথে কথা বলছি, শিল্পীদের সাথে কথা বলছি, এবং সাইমন রিং মানে যার মনে হচ্ছে যে আমার বহু পরিচিত একজন ব্যক্তি, তিনি আমার সাথে কথা বলছেন। তো এই যে ব্যক্তিত্ব, যা ওদের কাছে যেটা শুনলাম, যে ভেতরের মানুষের ক্ষমতাটা বের করে নিয়ে আসা, কারণ নিজেকে নিজে আমরা সহজে চিনতে পারি না, মানে এই চেনাবার একটা দায়িত্ব কারো না কারো থাকে। এবং সেইখানে এই যেমন তোমাদের সন্ধ্যাবেলা একটা কি যেন ইন্টারভিউ প্রোগ্রাম হয়, 21 সন্ধ্যা, হ্যাঁ, মানে প্রতিদিন আমরা সন্ধ্যাবেলায় একজন শিল্পী, সে নিউজ কাস্টারই হোক বা নাটকের শিল্পী হোক, গানের শিল্পী হোক, যে একজনকে দেখছি, তার মুখে কিছু কথা শুনছি, এটাও তো নতুন জিনিস। তারপরে হঠাৎ করে দেখলাম যে বাচ্চারা খবর পড়ছে, হ্যাঁ, যে কি ছোটদের সংবাদ নাকি ছোট্ট সংবাদ, হ্যাঁ, মানে এই যে জিনিসগুলো, চিন্তা ভাবনা, ধারণা মানুষকে মুগ্ধ করেছে, আকর্ষণ করেছে। এবং এই ধারাটা এখন আমি মানে বলাটাই উচিত আমার, যে আজকে যে বিভিন্ন চ্যানেলগুলো আমি এটা বলতে যাচ্ছিলাম, তারা সেগুলোকে আঁকড়ে ধরে এখন চলছে। সত্যি কথা তো, একদম সত্যি কথা। বিটিভি প্লাস ইটিভি, এই দুটো মিলে একটা কিছু চলছে। ট্রু। এই যে সম্পরেজা, প্রথা ভেঙে নতুন প্রথা গড়া, এই চ্যানেলের যে কাজটা এই চ্যানেল করে দেখিয়েছে, তো তখনকার সময়ের যে কথাগুলো আমরা বলছিলাম, তো এই সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন। যেহেতু সাইমন সারা বিশ্ব দেখে এসেছিল, হ্যাঁ, ওর ধ্যান ধারণাগুলোর মধ্যে একটা বিশ্বমাপ ছিল। একটা শব্দের ব্যবহার আমাকে খুব বিচলিত করে, এবং এই শব্দটি কিন্তু আমাদের ক্ষতি করছে। আমরা আমাদের এই জগৎটিকে বিনোদন জগৎ বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বলি না, সংস্কৃতি জগৎ, এটা আমাদের কালচারাল ওয়ার্ল্ড। কেবল বিনোদন তো নয়, ওই সংবাদের কথায় আমি বলছি না, আমি বিনোদন শব্দটার কথায় আমি বলছি, যে যখন থেকে শব্দটা বিনোদন হয়ে গেল, তখন যেন কেমন বিনোদন হচ্ছে সার্কাস, বিনোদন হচ্ছে পার্ক, বিনোদন হচ্ছে নদীর পাড়ে ঘোরা। বিনোদন কেবল কিন্তু সংস্কৃতির বাহক নয়। এই জায়গাটায় আমি বলি আমার আপত্তি আছে। কিন্তু কেন আমি এটা বললাম, ইটিভি কিন্তু কেবল বিনোদন ছিল না, ইন্টেলেকচুয়াল জায়গা ছিল, ইন্টেলিজেন্সের জায়গা। ওই জায়গা থেকে আমি একটু জানতে চাই ডালিম ভাই, যে তখনকার যে শুধু সংবাদ নয়, কিংবা তখন শুধু এই সেক্টরগুলো নয় যেখানে আমরা নাটক দেখেও বিনোদিত হয়েছি, এর পাশাপাশি আরো অনেক রকমের ভ্যারাইটি অনুষ্ঠান। এটার কারণ যেটা ছিল অবশ্যই যে বাংলা ভাষায় একটা আন্তর্জাতিক মানের চ্যানেল হতে হবে। সেই সময়ে ঠিক স্পেশালাইজড চ্যানেলের কথা আমরা বলতে চাই, মুক্ত খবরের কথা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। তো ওই সময় ঠিক তখনও একদম স্পোর্টস চ্যানেল, নিউজ চ্যানেল, সেই কনসেপ্টটা আমাদের দেশে তো আসেনি, সাবকন্টিনেন্টে অল্প অল্প করে শুরু হয়েছিল। তো যাই হোক, যেটা তারা প্ল্যান করেছিলেন যে প্রত্যেক শ্রেণীর দর্শককে তার জন্য তার সময় অনুযায়ী প্রোগ্রাম, তখন মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান হতো, তখন খেলা নিয়ে অনুষ্ঠান হয়েছিল আলাদা, তারপরে বেশ কিছু এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম ছিল আলাদা করে, যেটা আমার স্ট্রিট শো ছিল, বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট টক শো ছিল। একটু বলতে চাই, বিনোদনটাকে না আমরা সংবাদে কিন্তু ওই লাইট এন্টারটেইনমেন্ট অর্থে বুঝাই না। একটা নিউজের যখন আমি সকল অ্যাঙ্গেলগুলো দিতে পারছি, বিভিন্ন ভাবে তুলে ধরতে পারছি, সেটা চুরিহাট্টার আগুন হোক, সেটা এফআর টাওয়ারের আগুন হোক, সেটা বিনোদন অর্থে না, কিন্তু নিউজটাকে আমি বস্তুনিষ্ঠভাবে সকল অ্যাঙ্গেলগুলোকে সার্ভ করে অডিয়েন্সকে দেখাতে পারছি কিনা। একটু জানতে চাই আমি আপা, সেটা হচ্ছে যে আমরা যে সংবাদ ভিত্তিক যে অনুষ্ঠানগুলো হতো, যে শুধু সংবাদই নয়, সংবাদ ভিত্তিক অনুষ্ঠান করা যায়, সংবাদ পর্যালোচনা, যেটা যখন দেশ জুড়ে ইন্টারন্যাশনাল নিউজ থেকে শুরু করে, মানে দেশের নিউজ থেকে শুরু করে সবগুলো অ্যানালিসিস ছিল 21 টেলিভিশনে, সব রকমের। আমরা ওইটাই বলতে যাচ্ছি, যেমন আমি যেমন একটা কথা যেটা বলার চেষ্টা করেছিলাম, যে সব বয়সের সব শ্রেণীর দর্শককেই, যেমন গ্রামের লোক যাতে শহরের খবর জানতে পারে, আন্তর্জাতিক সংবাদ জানতে পারে, ঠিক তেমনি আমরা যেন পুরো বাংলাদেশকে জানতে পারি, সেটার জন্য দেশ জুড়ে ইভেন আমার মনে হয় যে ভ্রমণমূলক অনুষ্ঠান ছিল, ভ্রমণের অনুষ্ঠান ছিল, মানে এমন কোন সেক্টর ছিল না জন্য অনুষ্ঠান ছিল যেখানে 21 টিভির পদক্ষেপ রাখেনি, এবং সব রকম অনুষ্ঠানে কম বেশি আমাদেরকে বিনোদিত করেছে। সামি আপা,
আপনি কি বলেন এই ব্যাপারে? হ্যাঁ, একুশে টেলিভিশনে আমি সেই সময়ের গল্প জানতে চাচ্ছি। সেটা তো বটেই, যেমন যেটা আমরা চেয়েছি যে আমরা যা দেখাবো একুশে সেই সময় যা দেখাবো প্রত্যেকটা সেক্টরে যেন দর্শককে আকৃষ্ট করতে পারে। আমরা তো বলি নিউজের প্রধান কাজ টু ইনফর্ম, টু পারসুয়েড, টু এন্টারটেইন, সবকিছুই এই সবগুলো অ্যাঙ্গেলগুলোকে যেন সবগুলো মানে পারপাসকে যেন আমরা সার্ভ করতে পারি সেই চেষ্টাটা করেছি। কখনো তথ্য দিয়ে করেছি, কখনো মোটিভেট করে করার চেষ্টা করেছি। আমরা তখন আমাদের জায়গা থেকে যে লড়াইটা আমাদের ছিল যে এই নাটক অবশ্যই অনেক বড় একটা পার্ট, খবর একটা বড় পার্ট, তার পাশাপাশি যার কিছু পার্ট আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, যেমন ধরেন প্রথা ভাঙার ব্যাপারটা কোনো কোনো ক্ষেত্রে চলে আসে। যেমন ধরেন বিটিভির সংবাদগুলোকে আমরা সবাই বলে থাকি যে সরকারি সংবাদ, এবং সেই সংবাদ যাদের খুব বেশি সংবাদে আগ্রহ না থাকতো তারা কিন্তু দেখতো না। একুশেতে কিন্তু আমরা মানুষকে, যে কোনো মানুষ, সকল বয়সের মানুষ বসে কিন্তু সংবাদটা দেখতো। এই ধারণাটা আমরা ঢুকাতে পেরেছি যে সংবাদ সকলের কাছে যাওয়ার বিষয়। একদম, ওই যে আমি এটা বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে বলি, আমরা যারা একুশে টেলিভিশন উপস্থাপনা করেছি বিনোদন অনুষ্ঠানগুলোতে, সেখানেও কিন্তু আমরা আমাদের মতন করে নতুন একটা ধারা তৈরি করেছি, হয়তো সেই ধারাটা এখন বজায় রয়েছে। যাই হোক, এই যে বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে আমরা কথা বললাম একুশে টেলিভিশনে সেই সময় সব জনপ্রিয় অনুষ্ঠানগুলো, তো সেগুলোর কিছু অংশ আমরা একটু দেখব। যেহেতু প্রাচ্যে মাংস সহ ফাস্টফুডের প্রতি আগ্রহ বাড়ছে, এ অবস্থায় অনেকেই সুস্বাস্থ্যের জন্য নিরামিষভোজী হচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য খুব খারাপ, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, সচেতন হতে হবে। আরও একটা যে বিষয় সেটা হচ্ছে নিঝুম দ্বীপের জলোচ্ছ্বাস এবং ঝড়, এবং হালিমা আক্তারের কথা আপনারা শুনছিলেন যে এতে ভয় পাওয়ার কি আছে। আসলে যারা ওখানে বসবাস করে তাদের জন্য ঝড় এবং জলোচ্ছ্বাস জীবনের একটা অংশ হয়ে যায়। প্রিয় দর্শক, এবারে গোপালগঞ্জের পরিচয় গানে গানে হয়ে যাক। সজল, তুমি এত খুশি কেন? ও ভিউয়ার্স, সপ্তাহের সেরা চিঠি। এবং সপ্তাহের সেরা চিঠির মালিক হচ্ছেন, তার আগে চিঠিটি হচ্ছে অনেকটা এমন। তো ভিউয়ার্স, এখনই আমার মোবাইল ফোন আসলে, এবং আমরা খবর পেয়েছি, দুইজনে অ্যাকচুয়ালি খবর পেয়েছি যে অনেক অনেক আরো অনেক অনেক সুন্দর সুন্দর চিঠি আমাদের এসেছে, এবং আমাদের সেই চিঠিগুলো এখন নিয়ে আসতে হবে। এই চিঠিগুলো সামলানোর জন্য জিপু একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে, তো আমাদের এখনই যেতে হবে সেই চিঠিগুলোকে ট্যাকল করতেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পথে পথে ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি জাতীয় সংসদ ভবন এলাকায়। না 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 দর্শক মণ্ডলী, সাংসদদের নিয়ে কোনো পর্ব আমরা করছি না। সাংসদদের সময় কোথায় আমাদের সাথে পেঁচাল পেরে সময় নষ্ট করার? সংসদ এলাকায় যারা ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের মতো সাধারণ মানুষ, তাদের নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন দেখা যাক সংসদ এলাকায় এনারা কেন এসেছেন। আপনি কি সংসদ সদস্য? জি না। সংসদে কেন এসেছেন? এই একটু এনজয় করতে, ঘুরতে বেড়াইতে। কেন আসছেন এখানে? কেন আসছেন? ভিক্ষা করতে দেখতে আসছি। কি দেখতে আসছেন? এই তো আপনারা যা দেখাইতেছেন তাই। আমরা কি দেখাচ্ছি? এই তো ধরেন সংসদে আসে, বহুত লোকই আসে। আপনি কেন আসছেন? আমি আসছি, মনে করেন এটা আসিনি কোনোদিন, তাই দেখতে আসছি। আপনি কোনোদিন আসেনি, প্রথম আসছেন? হ্যাঁ, প্রথম আসছি। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম সেই অনুষ্ঠানগুলোর কিছু অংশবিশেষ, এবং আমরা সম্ভবত একটু হলেও নস্টালজিয়ায় ভুগছি সেই অনুষ্ঠানগুলোর অংশবিশেষ দেখে। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। তো একজন, আমি বলবো যে একজন সংস্কৃতি ব্যক্তিত্ব হিসেবে একুশে টেলিভিশনের এই যে জয়যাত্রাটা, যেটা অনেক বাধা বিপত্তির পরও এখনও অব্যাহত রয়েছে, তো একুশে টেলিভিশনে আজকে একটি শুভক্ষণ, আজকে তার জন্মদিন। সেই শুভ লগ্নে যদি আপনি কিছু বলতেন। একুশে টেলিভিশনের জন্মদিনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমি যেটা চাইবো সেটা হলো যে একুশে তারা আবার পুরনো গৌরব ফিরে পাক। বাহ, আমরা সেই দিনগুলোকে দেখতে চাই। বাহ, সম্পরেজা, আপনার কাছ থেকে একটু জানতে চাই। প্রথমেই
21শে কি শুভ জন্মদিন? হ্যাঁ, 21শে এত কঠিন পরীক্ষাগুলো দিয়েছে যে ওইটা উতরে উঠে আসা কঠিন বটে, কিন্তু উঠতে তো হবে, কারণ 21শে তো এরম দমে যাওয়ার জন্য তৈরি হয়নি। তো সেই শুভকামনাই জানাচ্ছি যেন হয়। থ্যাংক ইউ। আমি শুভকামনা জানার আগে ইনফ্যাক্ট আমি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এই প্রশ্নটি আমার না করলেই নয় লালিম ভাইকে, যে যেটা আবুল হায়াত বললেন যে আমিও বলেছি যে চড়াই উতরাই পার হয়ে আজকে মাঝখানে বন্ধ হয়ে গেছিল, তো সেই দিনটার লাস্ট নিউজ বন্ধের যে খবরটা সেটা আমরা 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 যারা জানতাম তারা জানতাম, যারা জানতেন না দর্শক আপনার কাছ থেকেই জেনেছিল। সেই ছোট্ট করে যদি একটু বলতেন সেই সময়টা, আপনার অনুভূতি, আপনার গলা কিন্তু কাঁপছিল সেই সময়। এখনো কাঁপে। আমি আসলে ওই সময়টাকে খুব একটা মনে করতে চাই না, কারণ আমি তখন হয়তো খুব একটা স্বাভাবিক থাকি না। অবশ্যই আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছিল আমি নিতে চাইনি, আমার জন্য খুব কষ্টকর দায়িত্ব ছিল। তারপরও যখন আমাকেই বলা হয়েছে এটা করতে হবে, আমি করেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যে বক্তব্যটা, যেই কথাগুলো বলছিলাম তার মধ্যে আমার ক্ষোভটা যেন বেরিয়ে আসে, এবং এর মধ্যে কষ্ট ছিল, কিন্তু কষ্টকে ছাপিয়ে আমি চেষ্টা করেছি আমার ক্ষোভটা যেন বের হয়, আমার যেন শেষ মুহূর্তে যেন আমি একটা প্রতিবাদ করতে পারি যেটা এটা একটা অন্যায় হচ্ছে। আমি সেই চেষ্টাটাই করেছিলাম। তো আজ 19 পেরিয়ে 20, 19 পেরিয়ে 20, 21শে আফসোস যে সেই সময় 21শে বন্ধ হয়ে গিয়েছিল। যদি 21শে থাকতো তাহলে নিশ্চয়ই বাংলাদেশের টেলিভিশন এখন হয়তো আন্তর্জাতিক পর্যায়ে থাকতো, এই অঞ্চলের সেরা টেলিভিশনের পর্যায়ে থাকতো, কারণ 21শে ছিল একটা বেঞ্চমার্ক, একটা আদর্শ একটা জায়গায় ছিল। যেই ভিশন নিয়ে, যেই পেশাদারিত্ব নিয়ে 21শে যাত্রা শুরু করেছিল সেটা অব্যাহত থাকলে অনেক দূর এগোতো। আমি আশা করব যে সেটাকেই হয়তো একটা সময় ফিরে আসবে, সেই আদর্শটাকে যদি সেটাকে যদি কেউ ফলো করে এবং সবাই যদি আন্তরিক হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের টেলিভিশন আবার একটা ভালো জায়গায় চলে আসবে। সামিয়া রহমান। 21এর প্রতি তো ভালোবাসা একেবারে অন্তর থেকে, কারণ 21শে আজকে যেখানে দাঁড়িয়ে আছি 21এর কারণেই এসেছি, তাই 21এর নামটা শুনলে সবসময় নস্টালজিক হয়ে যায়। কিন্তু যেটি বলছিলেন ডালিম ভাই, যে আসলে যদি 21 সেই সময় টিকে থাকতো তাহলে আমরা অনেক দূর একটা রেভলিউশন, বিপ্লব বলা যায় না, বিপ্লব শুরু করেছিলাম, আমরা শেষ করতে পারিনি। তারপরে অনেকগুলো মিডিয়া চলে এসছে, চ্যানেল চলে এসছে, কিন্তু আমরা কেউ সেই অবস্থানে আসলে সেই টেলিভিশনকে, আমাদের কোনো টেলিভিশনকে সেই অবস্থানে নিতে পারিনি। এবং আসলে টেলিভিশনগুলো এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে। হয়তো একসময় যখন আমাদের মধ্যে আবার সেই পেশাদারিত্ব ফিরে আসবে, হয়তো আমরা আবার সেই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে পারবো। এবং 21এর জন্মদিনে দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আবারও চাই সেই ঐতিহ্যটা ফিরে আসুক। উইথ দিস গুড নোট, আমি দেবাশিস বিশ্বাস আজকের এই যে 21এর বিশেষ আয়োজন 21এর সাতকাহন এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। বিদায় বেলায় এতটুকুই বলতে চাই, এদের সবার মতো আমি এবং আমরা সবাই, এবং আমার বিশ্বাস আপনারা সবাই 21কে ভালোবাসেন, আমরা 21শে টিভিকে ভালোবাসি। 21শে টিভির জয় হোক, এবং 21শে টিভিকে আরও একবার শুভ জন্মদিন।